ডিয়ার স্টুডেন্ট, যাদের এখনো বেশ কয়েকটি টপিকের উপরে সমস্যা থেকে গেছে বা সেরকমভাবে এখনো রেডি হয়নি, তাদের সুবিধার্থে এই কয়েকটি ভিডিও নিয়ে আসা হচ্ছে। প্রতিটি চ্যাপ্টারে আমি সাজেস্টিভ ভিডিও কিছু আনবো, যাতে ওই চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তার সঙ্গে সঙ্গে ওগুলোর সামান্য ব্যাখ্যাও আমি করে করে যাব, যাতে তোমরা ওগুলোকে মনে রাখতে পারো। আমি হঠাৎ করে বলে দিলাম এটার অ্যান্সার এই হয়, এইটির অ্যান্সার এই হয়, ওরকম করলে তোমরা তো মনে রাখতে পারবে না। তার জন্য কিছুটা ব্যাখ্যাও করে করে গেছি আমি, এবং যেসব কোশ্চেনগুলি আসতে পারে তার কমপ্লিট একটি ফুল প্রুফ ভিডিও বানানোর চেষ্টা করেছি। ফুল প্রুফ কথাটা হচ্ছে অব্যর্থ। এই ভিডিওটি যদি তোমরা ফুল দেখো, তাহলে যে নলেজ তৈরি হবে তাতে তোমার এইচএস পরীক্ষার ক্ষেত্রে কেমিস্ট্রিতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে এসিটোন CH3 C ডবল বন্ড ও CH3 এর সঙ্গে I2 এবং NaOH দেওয়া আছে। এটি কোন বিক্রিয়া এবং কি উৎপন্ন হবে আমাদেরকে দেখতে হবে। এখানে দেখো এই যৌগটি একটি কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন শ্রেণীর যৌগ। এটি একটি কিটোন যেটিতে কিটোমিথাইল গ্রুপ আছে। কিটোমিথাইল গ্রুপযুক্ত যৌগের সঙ্গে যদি তীব্র ক্ষার এবং হ্যালোজেন দেওয়া থাকে, তখন বুঝতে হবে এটি হলো এক হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশনে কি উৎপন্ন হয়? হ্যালোফর্ম উৎপন্ন হবে। এখানে আয়োডিন দেওয়া আছে, তাই আয়োডোফর্ম উৎপন্ন হবে CH3, এবং একটি কার্বন এখান থেকে কমে গেছে। এই আয়োডোফর্ম উৎপন্ন করতে এখান থেকে একটি কার্বন কমে গেছে, তাহলে বাকি দুই কার্বনের যে অ্যাসিড, এই দুই কার্বনের অ্যাসিডের এখানে সোডিয়াম সল্ট উৎপন্ন হবে। দুই কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড হলো COONA, দুই কার্বনের অ্যাসিড হলো CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড তার সোডিয়াম সল্ট, সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে। এইটির সঙ্গে H3O+ দেওয়া আছে, তাহলে আমরা এখানে পেয়ে যাব অ্যাসিটিক অ্যাসিড। চিহ্নিতকরণ বলতে আমাদের যৌগটির সংকেত এবং তার নাম উভয়ই লিখে দেওয়া উচিত। যদি নাম মেনশন না করতে বলে তখনই শুধুমাত্র আমরা নাম দেব না, না হলে আমরা কমন নাম, যদি কমন নাম যদি না জানা থাকে তাহলে আইইউসি নাম কোনো একটি নাম লিখব। চিহ্নিতকরণ অর্থাৎ ওর স্ট্রাকচার লিখতে হবে আর তার সঙ্গে তার নামটিও লিখে দিতে হবে। এখানে এই যে CH3 এটি হলো আয়োডোফর্ম, CH3 আয়োডোফর্ম, তার সঙ্গে Ag চূর্ণ আর হিট দেওয়া আছে। তাহলে এখান থেকে এই যৌগটিকে আমরা এরকম ভাবে মনে রাখতে পারি HCCl, এই যৌগটিকে আমরা এরকম ভাবে মনে রাখতে পারি HII, এখানে একটি I, মাঝে 6Ag, এদিকে II, এখান থেকে 6AgI বেরিয়ে গেল। মাঝ থেকে যদি 6AgI বেরিয়ে যায়, তাহলে এখানে উৎপন্ন হবে CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ অ্যাসিটিলিন উৎপন্ন হবে। এই যৌগটির নাম হলো অ্যাসিটিলিন। আচ্ছা, এখানে দেওয়া আছে CH3 CH ডবল বন্ড CH2, CH3 CH ডবল বন্ড CH2 অর্থাৎ প্রোপিন। এর সঙ্গে HBr অর্গানিক পারক্সাইড দেওয়া আছে। এটি অ্যান্টি মার্কোনিক অফ এডিশন হবে, অর্থাৎ যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে এর নেগেটিভ পার্টটি যাবে, Br যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে। এটির নাম কি হবে? এটির নাম হবে N প্রোপাইল ব্রোমাইড। নো ব্রাঞ্চিং, তাহলে এটাকে নরমাল প্রোপাইল বলতে হবে। তাহলে এটির নাম হবে N প্রোপাইল ব্রোমাইড। এক্ষেত্রে NBS দেওয়া আছে। NBS এর ফুল
ব্রোমোসাক্সিনামাইড এটি যদি এখানে দেওয়া থাকে তাহলে এন ব্রোমোসাক্সিনামাইড এর কাজ হচ্ছে যে অ্যালাইলিক কার্বন, ডবল বন্ডেড কার্বনগুলিকে আমরা বলি ভিনাইলিক কার্বন, তার ঠিক পরের কার্বন অর্থাৎ এই অ্যালাইলিক কার্বনে একটি ব্রোমিনেশন করানো হচ্ছে এনবিএস এর কাজ। এখানে উৎপন্ন হবে CH2 ডবল বন্ড CH, এখানে CH2Br, ডবল বন্ড ইনট্যাক্ট থাকবে, ডবল বন্ড যেমন আছে তেমনই থেকে যাবে, শুধুমাত্র ডবল বন্ডের পরের কার্বন অর্থাৎ অ্যালাইলিক কার্বনে একটি হাইড্রোজেন একটি ব্রোমিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। এর নাম বলতে হলে আমাদের আইউপিএস নাম বলতে হবে, তখন বলতে হবে 1 2 3 অর্থাৎ বলবো 3 ব্রোমোপ্রোপিন, 3 ব্রোমোপ্রোপিন। CH3OH এর সঙ্গে SOCl2 যদি দেওয়া থাকে, SOCl2 বা PCl5 দেওয়া থাকলে OH এর পরিবর্তে Cl হয়ে যাবে CH3Cl। তার সঙ্গে KCN যদি দেওয়া থাকে SN2 বিক্রিয়া, এখান থেকে KCl বেরিয়ে যাবে, বা এরকম ভাবতে পারবো যে Cn মাইনাস এসে ব্যাক সাইড অ্যাটাক করলো, সামনে দিকে থেকে Cl বেরিয়ে গেল, তাহলে কি হবে এখান থেকে KCN বেরিয়ে যাবে, আলটিমেটলি উৎপন্ন হবে CH3CN, CH3CN এখানে উৎপন্ন হবে CH3CN, CH3CN উৎপন্ন হলো, তার সঙ্গে দেওয়া আছে H3O+, CH3CN এর সঙ্গে H3O+ যদি দেওয়া থাকে তাহলে উৎপন্ন হবে CH3COOH। CN এর সঙ্গে ডাইলুট HCl বা H3O+ দেওয়া থাকলে, যদি লঘু অ্যাসিড দেওয়া থাকে, CN গ্রুপটি COOH গ্রুপে পরিণত হবে, এই CN গ্রুপটি COOH গ্রুপে পরিণত হবে। এখানে CH3Cl আছে, CH3Cl এর সঙ্গে Mg ড্রাই ইথার দেওয়া আছে, Mg শুষ্ক ইথার যদি দেওয়া থাকে তাহলে এটি গ্রিগনার রিএজেন্ট পরিণত হবে, গ্রিগনার রিএজেন্ট CH3MgCl। এই CH3MgCl এর নাম হলো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটি একটি গ্রিগনার রিএজেন্ট, এর নাম মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এর সঙ্গে কার্বন ডাই অক্সাইডের যদি বিক্রিয়া করানো হয়, কার্বন ডাই অক্সাইডটিকে এরকম ভাবে লিখব, এটি বোঝার জন্য কার্বন ডাই অক্সাইডটিকে লিখলাম, কার্বন ডাই অক্সাইড লিনিয়ার স্ট্রাকচারের হয়, কিন্তু আমরা এই প্রবলেমটি বোঝার জন্য এরকম ভাবে লিখেছি বেন্ড করে। এরপর এই একটি বন্ধন যদি এই দিকে ভেঙে যায় তাহলে এই কার্বন হবে পজিটিভ, এই অক্সিজেন হবে নেগেটিভ। একটি বন্ধন ভেঙে যাওয়ার পর সি ডবল বন্ড হবে, এই বন্ধনটি ভেঙে যদি সিঙ্গেল বন্ড হয়ে যায়, এই কার্বন হবে নেগেটিভ, ওই কার্বন হবে পজিটিভ আর অক্সিজেন হবে নেগেটিভ। এখানে কার্বন হবে পজিটিভ, অক্সিজেন হবে নেগেটিভ। এখানে এই যে গ্রিগনার রিএজেন্টে ম্যাগনেসিয়াম অলওয়েজ পজিটিভ হয় বা ডেল্টা পজিটিভ হয়, আর এখানে যে মিথাইল গ্রুপ বা অ্যালকিল গ্রুপটি থাকে সেটি নেগেটিভ বা ডেল্টা নেগেটিভ হয়। তাহলে আমরা এই বিপরীতধর্মী গ্রুপগুলিকে পরস্পর জুড়ে দেব, অর্থাৎ এই CH3- যে আছে বা ডেল্টা মাইনাস, তাকে এই CH3 সঙ্গে কার্বনের সঙ্গে জুড়ব। CH3C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড হওয়ার পরে এখানে O হয়ে গেছে, এর সঙ্গে MgCl কে যুক্ত করা হলো। MgCl যদি যুক্ত করা হয় এখানে, তার সঙ্গে H3O+ দিলে হয়ে যাবে CH3COOH, CH3COOH। এখানে CH3CH2CHBr এর সঙ্গে এখানে CH3CH2CHBr CH3 অর্থাৎ একটি অ্যালকিল ব্রোমাইড আছে, সেকেন্ডারি অ্যালকিল ব্রোমাইড আছে। এর সঙ্গে যদি অ্যালকোহলীয় KOH দেওয়া থাকে, অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলিক KOH যদি দেওয়া হয়, এটি এলিমিনেশন রিঅ্যাকশন ঘটবে। এটা এলিমিনেশন রিঅ্যাকশন
এলিমিনেশন হবে এখানে কি হবে মেজর প্রোডাক্টটি শুধুমাত্র লিখতে বলা হয়েছে এখানে সেট জেভ রুল মেনে চলবে সেট জেভ রুল সেট জেভ রুল অনুযায়ী more stable alkene is the major product হবে more stable alkene is the major product অর্থাৎ এখানের একটি H আর এই Br মিলে এখান থেকে HBr বেরিয়ে যাবে সেটি হবে স্টেবল প্রোডাক্ট CH3CH ডাবল বন্ড CH3 বিউটুইন বা 2-বিউটিন উৎপন্ন হবে এটি হবে এখানে মেজর প্রোডাক্ট এরপর এই বিক্রিয়াগুলির ক্ষেত্রে দেখব এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে যদি HBr দেওয়া থাকে তাহলে উৎপন্ন হবে N2BF4 এর নাম হচ্ছে বেনজিন ডাইএজোনিয়াম ফ্লুরোবোরেট এটিকে যদি হিট দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে এটিকে হিট দেওয়া হলে উৎপন্ন হবে ফ্লুরোবেনজিন এটি ফ্লুরোবেনজিন তৈরি করার একমাত্র পদ্ধতি এই বিক্রিয়াটির নাম হলো বাল্জ-সিমেন রিঅ্যাকশন শর্টে এটিকে বেশিরভাগ ক্ষেত্রে সিমেন রিঅ্যাকশন বলা হয় এখানে উৎপন্ন হয়েছে Cl তার সঙ্গে NaOH 350 ডিগ্রি সেলসিয়াস এখানে যদি NaOH 350 ডিগ্রি সেলসিয়াস 300 atm চাপ দেওয়া হয় তাহলে ONa হবে H3O+ দেওয়া বা ডাইলিউট HCl দেওয়ার পর এখানে ফেনল উৎপন্ন হবে এই প্রসেসটি হচ্ছে এই ওভারঅল প্রসেসটি হচ্ছে ডাউ প্রসেসে ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরির প্রক্রিয়া এক্ষেত্রে আরেকটি জিনিস নোট করতে পারো এই যে প্রক্রিয়াটি এখানে এই ক্লোরোবেনজিন থেকে যখন এই সোডিয়াম ফেনেট এই স্টেপটির মাঝে বেনজাইল ইন্টারমিডিয়েট এখানে একটি জিনিস নোট করতে পারো এই ক্ষেত্রে বেনজাইল ইন্টারমিডিয়েটের মাধ্যমে এই প্রক্রিয়া সংঘটিত হয় এখানে এই প্রক্রিয়াটির জন্য ইন্টারমিডিয়েট হলো বেনজাইন ইন্টারমিডিয়েট এই প্রক্রিয়াটির জন্য এখানে ইন্টারমিডিয়েট হলো বেনজাইন এখানে S বেনজিনের উপরে CH3 আছে অর্থাৎ টলুইন আছে টলুইনের সঙ্গে যদি SO2Cl2 দেওয়া হয় তাহলে এখানে বেনজিনের উপর CH2Cl উৎপন্ন হবে এর নাম হলো বেনজাইল ক্লোরাইড এই গ্রুপটির নাম বেনজিনের উপর CH2 এই গ্রুপটির নাম হলো বেনজাইল গ্রুপ তাহলে এখানে আছে Cl আছে তাই বেনজাইল ক্লোরাইড এখানে aqueous KOH দিয়ে যদি হিট দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে বেনজিনের উপর CH2OH এটির নাম হবে বেনজাইল অ্যালকোহল এখানে HBr দেওয়া আছে কোনো একটি অ্যালকোহলের সঙ্গে হ্যালো হাইড্রোক্সি অ্যাসিড HBr HCl এদের বিক্রিয়ার ক্ষেত্রে এখনো জলের অপসারণের মাধ্যমে হ্যালো অ্যালকেন তৈরি হয় CH3CH2CH2 Br হবে এখানে CH3CH2Cl তার সঙ্গে 4PbNa কি উৎপন্ন হবে CH3CH2 তার হোল 4Pb টেট্রা ইথাইল লেড এটিকে বলা হবে টেট্রা
ইথাইল লেড, এটি একটি অ্যান্টি নকিং কম্পাউন্ড বা পিচ্ছিলকারক পদার্থ। এটি একটি অ্যান্টি নকিং কম্পাউন্ড বা পিচ্ছিলকারক পদার্থ হিসাবে কাজ করে। অ্যান্টি নকিং কম্পাউন্ড বা পিচ্ছিলকারক পদার্থ হিসাবে কাজ করে। এটিকে এখানে কোন রিএজেন্ট দিলে এই রিঅ্যাকশনটি পাওয়া যাবে, এখানে এই রিএজেন্টটি তোমাদেরকে বলতে বলা আছে। এখানে আমরা যদি AgF বা Hg2F2 দিয়ে দিই, সোয়ার্টস রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটির নাম হলো সোয়ার্টস রিঅ্যাকশন। সোয়ার্টস রিঅ্যাকশন এখানে ফ্লুরো অ্যালকেন তৈরি করার একটি পদ্ধতি সোয়ার্টস রিঅ্যাকশন। কি হবে, AgF বা Hg2F2 বা এখানে SbF3 যদি দেওয়া হয়, Sb অ্যান্টিমনি ফ্লুরাইড, SbF3 যদি দেওয়া হয়, তাহলে এখানে তৈরি হবে এই Cl2 অপসারিত হয়ে যাবে কার দ্বারা, ফ্লুরিন দ্বারা। এই বিক্রিয়াটির নাম হলো সোয়ার্টস রিঅ্যাকশন। এখানে তৈরি হয়েছে কি, ইথাইল ক্লোরাইড ছিল, তার থেকে তৈরি হয়েছে ইথাইল ফ্লুরাইড বা ফ্লুরোইথেন। ইথাইল ফ্লুরাইড বলতে পারা যেতে পারে বা এটাকে বলতে পারা যেতে পারে ফ্লুরোইথেন। এই চ্যাপ্টারে কয়েকটি গুরুত্বপূর্ণ রূপান্তরে প্রথমেই দেওয়া আছে, এখানে এরকম সংকেত দিয়ে একদম লেখা থাকতে পারে যে এটা হচ্ছে এন প্রোপাইল ব্রোমাইড থেকে আইসোপ্রোপাইল ব্রোমাইড করো, বা সংকেত না লিখে শুধুমাত্র নাম লেখা থাকতে পারে যে এন প্রোপাইল ব্রোমাইড থেকে আইসোপ্রোপাইল ব্রোমাইড তৈরি করো। তো আমাদের প্রথমে এই সব কম্পাউন্ডগুলির নাম জানা আবশ্যক। যদি আমাদের কোনো নামের মাধ্যমে যদি বলে দেয় যে এটা থেকে এটা বানাও, তাহলে যদি তুমি সেই কম্পাউন্ডের নাম না জানো, তাহলে তুমি সেটাকে বানাবে কি করে? তার জন্য আইইউপিসি নাম হোক, জেনারেল নাম হোক, এগুলো আমাদের জানা আবশ্যক। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কমন নেমেরই ব্যবহার হয়, তাই কমন নামগুলিও মনে রাখতে হবে। তো এটির নাম হচ্ছে এন প্রোপাইল ব্রোমাইড। এটি থেকে আমরা আইসোপ্রোপাইল ব্রোমাইড তৈরি করব কি করে? তোমরা ভিডিও পজ করে নিজে একবার ট্রাই করে দেখতে পারো। এটিকে আমরা যদি অ্যালকোহলিক KOH দিয়ে হিট দিই, অ্যালকোহলীয় KH দিয়ে যদি হিট দেওয়া হয়, তাহলে এলিমিনেশন হওয়ার পর এখানে ডবল বন্ড হয়ে যাবে, অর্থাৎ CH3CH ডবল বন্ড CH2 হবে, প্রোপিন উৎপন্ন হবে। এখানে প্রোপিন উৎপন্ন হলো। এটির সঙ্গে HBr যোগ করলেই নেগেটিভ পার্টটা মার্করি কম্পিটিশন হবে, অর্থাৎ নেগেটিভ পার্ট সেই কার্বনে যাবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে। HBr এর নেগেটিভ পার্ট অর্থাৎ Br- টি সেই কার্বনে যাবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে এটি থেকে আইসোপ্রোপাইল ব্রোমাইড আমরা তৈরি করতে পারলাম। এখানে ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করতে বলা আছে। এটি অনেকেই এরকম ভাবে এটা ভুল করে ফেলো যে এক নম্বরে এটার সঙ্গে KCN দিলাম, তাহলে হয়তো এখানে CN চলে আসবে, এই Br এর থেকে এখানে KBr বেরিয়ে যাবে, দিয়ে এখান থেকে CN চলে আসবে, দু নম্বরে ডাইলুট HCl বা H3+ দিয়ে দিলাম, হয়ে যাবে না। এটি কিন্তু এখানে হবে না, এটা অবশ্যই মনে রাখবে। অনেক স্টুডেন্ট এইটি পরীক্ষার খাতায় ভুল করে আসে যে ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড, দেখবে প্রিভিয়াস ইয়ারও এর কোশ্চেন আছে, এই কোশ্চেনটি পড়েছিল। তো এখানে যদি ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করতে চাও, KCN দিয়ে দিলাম, দু নম্বরে H3+ দিয়ে দিলাম, এখানে COH চলে এলো, এমন কিন্তু করা যাবে না। কেন না, এখানে এই যে বন্ধনটি, এটি আংশিক দ্বিবন্ধন বা পার্সিয়াল ডবল বন্ড আছে, ডবল বন্ড, আংশিক দ্বিবন্ধন বা পার্সিয়াল ডবল বন্ড থাকার জন্য এই বন্ধনটি সহজেই CN- এসে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করে ওই Br কে এখান থেকে বার করতে পারবে না। তাহলে এখান থেকে এই পদ্ধতিতে এটা করা যাচ্ছে না। KCN দিয়ে Br কে সরিয়ে এখানে আমি এই বেনজোইক অ্যাসিড বানাতে পারবো না। তাহলে কি করে করা যাবে না,
গ্রিগনার রিএজেন্টে পরিণত করব। প্রথমে MgTHF টেট্রাহাইড্রোফিউরান দ্রাবক, এই দ্রাবক বা এখানে কেউ ড্রাই ইথারও লিখতে পারো, তাতেও অসুবিধা নেই। MgTHF বা ড্রাই ইথার লিখলাম, তাহলে এটি গ্রিগনার রিএজেন্টে পরিণত হলো। বেঞ্জিনের উপর MgBr হলো, সেটির সঙ্গে যদি CO2 দিয়ে দিই, CO2 কার্বন ডাই অক্সাইড বা ড্রাই আইস লিখতে পারো কেউ, এটি যদি দেওয়া হয়, এটিকে আমি একটু লিখছি এরকম ভাবে। তাহলে এখানে এই গ্রিগনার রিএজেন্টে এই গ্রুপটি, এই কার্বনটি থাকবে নেগেটিভ। গ্রিগনার রিএজেন্ট, এই যে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আছে, তার এই কার্বনটি আছে নেগেটিভ, ম্যাগনেসিয়ামটি আছে পজিটিভ। আর এই বন্ধনটি যদি খুলে এক বন্ধন হয়ে যায়, তাহলে এই কার্বনটি হবে পজিটিভ, এই অক্সিজেনটি হবে নেগেটিভ। কার্বন হবে পজিটিভ, অক্সিজেন হবে নেগেটিভ। তাহলে এই মাইনাসকে নিয়ে সেই প্লাসের সঙ্গে জুড়বো, তাহলে পাওয়া যাবে C ডাবল বন্ড O MgBr। এখানে ডাইলুট HCl বা H3O+ যদি দেওয়া হয়, তাহলে বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হবে। এই রূপান্তরটি হলো এখানে যে প্রথম যে রূপান্তর করতে দিয়েছিলাম তার বিপরীত, অর্থাৎ এখানে আইসোপ্রোপাইল ব্রোমাইড থেকে আমাদের এন প্রোপাইল ব্রোমাইড বানাতে হবে। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে অ্যালকোহলিক KOH হিট দিলাম। অ্যালকোহলিক KOH হিট দেওয়া হলে এখান থেকে HBr এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ এখানে ডবল বন্ড তৈরি হবে, ডবল বন্ড। সেটির সঙ্গে যদি HBr দেওয়া হয়, সেটির সঙ্গে যদি HBr দেওয়া হয় আর সঙ্গে জৈব পারক্সাইড বা অর্গানিক পারক্সাইড দেওয়া হয়, অর্গানিক পারক্সাইড, তাহলে এই বিআরটি, এই বিআরটি সেই কার্বনে যুক্ত হবে, এখানে সেই কার্বনে যুক্ত হবে যেখানে অধিক সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ এন্টি মার্কোনিকভ এডিশন হবে। তারপর এন প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হবে, এখানে এন প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হবে। এই এমসিকিউটির উত্তর করতে হবে যে নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এক্ষেত্রে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়ায় কোনটি অংশগ্রহণ করতে হবে দেখতে হবে। ইথাইল অ্যালকোহল, যেটি একমাত্র প্রাইমারি অ্যালকোহল যেটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ কারা করবে, হ্যালোফর্ম রিঅ্যাকশনে কারা অংশগ্রহণ করবে, এটি আমি একটু বলে দিই যাতে তোমরা অন্য কোনো অপশন থাকলেও করতে পারো। যেমন হচ্ছে একমাত্র প্রাইমারি অ্যালকোহল, অনলি ওয়ান প্রাইমারি অ্যালকোহল, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, যেটি এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। অনলি ওয়ান প্রাইমারি অ্যালকোহল, শুধুমাত্র একটি প্রাইমারি অ্যালকোহল আছে, 1 ডিগ্রি অ্যালকোহল আছে, যেটি হচ্ছে ইথাইল অ্যালকোহল, সেটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। একমাত্র অ্যালডিহাইড, অনলি ওয়ান অ্যালডিহাইড, CH3CHO, CH3CHO, এই অ্যাসিটালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যদি কোনো 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যার 2 নম্বর কার্বনে OH গ্রুপ থাকবে, অর্থাৎ এই রকম CH3CH এখানে OH, এই গ্রুপটি থাকবে, এরপর যে কোনো অ্যালকিল গ্রুপ ওর সাথে যুক্ত থাকতে পারে, সেই 2 ডিগ্রি অ্যালকোহলটি এই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। যদি কোনো কিটোন থাকে, কিটোনের ক্ষেত্রে তার এই কিটোমিথাইল গ্রুপটি থাকতে হবে। এখানে অ্যালকিল গ্রুপ যা খুশি থাকতে পারে, কিন্তু তার ক্ষেত্রে এই কিটোমিথাইল গ্রুপ অর্থাৎ CH3C ডবল বন্ড O, এই গ্রুপটি যদি এখানে কিটোনের ক্ষেত্রে উপস্থিত থাকে, তাহলে সে হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই চ্যাপ্টারে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। সেটি বললাম অনলি ওয়ান প্রাইমারি অ্যালকোহল, শুধুমাত্র একটি প্রাইমারি অ্যালকোহল আছে যেটি এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে,
সেটি হলো ইথাইল অ্যালকোহল বা ইথানল। শুধুমাত্র একটি অ্যালডিহাইড আছে যে এই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, সেটি হলো অ্যাসিটালডিহাইড। যদি কোনো 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে CH3CH উপর দিকে OH, এই অর্থাৎ 1 নম্বর 2 নম্বর কার্বনটিতে OH গ্রুপটি যদি থাকে তাহলে সেই 2 ডিগ্রি অ্যালকোহলটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আর কিটোনের ক্ষেত্রে যে কিটোনটির কিটোমিথাইল গ্রুপ থাকবে কার উপস্থিতিতে হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না একটি তীব্র ক্ষার যেমন NaOH বা KOH আর হ্যালোজেন X2, যেখানে X সমান হতে পারে Cl হতে পারে Br হতে পারে আয়োডিন হতে পারে, এই এদের উপস্থিতিতে বিক্রিয়ায় অংশগ্রহণ করে হ্যালোফর্ম অর্থাৎ CHX3 CHCl3 হতে পারে, CHBr3 হতে পারে বা CHI3 হতে পারে, এইগুলি বানাবে। এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। আর হ্যালোফর্ম বিক্রিয়ায় এরকম প্রবলেম পড়তে পারে যে কারা অংশগ্রহণ করবে কি কারা করবে না। তাদের এই প্রশ্নটির উত্তর ছিল, এমসিকিউটির উত্তর হতো ইথানল। নিচের কোনটি AgNO3 এর সঙ্গে বিক্রিয়ায় অধক্ষেপ তৈরি করতে পারবে? নিচের কোনটি AgNO3 এর সঙ্গে বিক্রিয়ায় অধক্ষেপ তৈরি করতে পারবে? এক্ষেত্রে বেনজিনের উপর Cl আছে অর্থাৎ ক্লোরোবেনজিন আছে। এই ক্লোরোবেনজিন এখানে Cl পরমাণু বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সের মাধ্যমে পার্সিয়াল ডবল বন্ডে তৈরি করেছে। এখানে এই ক্লোরিনটি আর সিঙ্গেল বন্ডে নেই, পার্সিয়াল ডবল বন্ড বা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করেছে। এখানে ক্লোরিন আর এখানে কার্বনের মধ্যে যে বন্ধন আছে এটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করেছে, তার জন্য সহজেই ওটি Cl মাইনাস হিসেবে বেরিয়ে যেতে পারবে না, পার্সিয়াল ডবল বন্ডে যুক্ত আছে। এখান থেকে যদি এই Clটি যদি বেরিয়ে যায় তাহলে আমরা এখানে বেনজাইল কার্বোকেটায়ন পাবো। বেনজিনের উপর CH2+ আর Cl-, এটি একটি স্টেবল কার্বোকেটায়ন, এটি একটি স্টেবল কার্বোকেটায়ন। তাই এখান থেকে Cl বেরিয়ে যাওয়ার পর এটি স্টেবল হয়ে যাবে, বাই রেজোনেন্স স্টেবল হয়ে যাবে। তাই এখান থেকে সহজেই Cl বেরিয়ে যেতে পারবে এবং এটি AgNO3 এর সঙ্গে AgNO3 এর মধ্যে থাকা Ag+ এর সঙ্গে যুক্ত হয়ে AgCl এর অধক্ষেপ তৈরি করতে পারবে। অর্থাৎ এখানে এই অপশনটি সঠিক হবে। অন্য দুটির ক্ষেত্রে দেখে নিচ্ছি যে এরা AgNO3 এর সঙ্গে কেন অধক্ষেপ তৈরি করতে পারবে না। যদি এখানে AgCl এর অধক্ষেপ করতে হয় তাহলে এই কার্বোকেটায়নটি তৈরি হবে যেটিতে ব্রিজ হেড কার্বন, এই কার্বনটিকে বলা হয় ব্রিজ হেড কার্বন। ব্রেডস রুল অনুযায়ী এই ব্রিজ হেড পজিশনে কোনো কার্বোকেটায়ন বা ডবল বন্ড তৈরি হতে পারে না, কারণ কার্বোকেটায়ন বা ডবল বন্ড তৈরি হতে গেলে এই কার্বনটিকে sp2 হাইব্রিডাইজড হতে হবে, অর্থাৎ প্লেনার কার্বন হতে হবে। অর্থাৎ এই কার্বনটিকে প্লেনার কার্বন হতে হবে, কিন্তু ওখানে কার্বনটি এরকম ভাবে উপরের দিকে উঠে থাকায় এই কার্বনটি কখনোই প্লেনার হতে পারবে না। তাই এখানে কার্বোকেটায়ন বা ডবল বন্ড তৈরি হতে পারবে না। তার জন্য এখান থেকে Cl- যে পরে AgCl এর অধক্ষেপ এ তৈরি করতে পারবে না। এখানেও এই Clটি পার্সিয়াল ডবল বন্ডের মাধ্যমে যুক্ত আছে, এই যে রেজোনেন্স করে এই বন্ধনটি আর সিঙ্গেল বন্ড নেই, ওটি পার্সিয়াল ডবল বন্ডে পরিণত হয়েছে। তাই এখান থেকে সহজে Cl- বেরিয়ে যেয়ে পর AgCl এর অধক্ষেপ তৈরি করতে পারবে না। এই অ্যালকোহলগুলির সঙ্গে HBr দেওয়া আছে, কোনটির সঙ্গে HBr এর বিক্রিয়ার হার
সবচেয়ে বেশি হবে। এখানে রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার কোন অ্যালকোহলটির সঙ্গে বেশি হবে। এখানে এটি 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এখানে ইন্টারমিডিয়েট হিসাবে আমরা কার্বোকেটায়ন পাবো, তাই এই ক্ষেত্রে এই রেট অফ রিঅ্যাকশনটি হবে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এখানে রেট অফ রিঅ্যাকশন হবে 3 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দেন 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে একই অ্যালকোহলের সাথে বিভিন্ন হ্যালোজেন অ্যাসিডগুলি দেওয়া আছে, হাইড্রোহ্যালো অ্যাসিডগুলি দেওয়া আছে। এখানে একই অ্যালকোহলের সাথে বিভিন্ন হাইড্রোহ্যালো অ্যাসিডগুলি দেওয়া আছে, যেমন HF, HCl, HBr, HI। কার রেট অফ রিঅ্যাকশন বেশি হবে? সবচেয়ে বেশি রেট অফ রিঅ্যাকশন হবে HI, তারপর HBr, HCl এবং HF। কেন না এখানে প্রথম এই অক্সিজেনের লোন পেয়ারটি এসে এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে, তখন এই বন্ধনটি ভেঙে যেতে হবে। অর্থাৎ H এবং X এর মধ্যে এই বন্ধনটি যেখানে যত তাড়াতাড়ি ভাঙতে পারবে সেখানে রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে। H আর X এর মধ্যে বন্ধন যত তাড়াতাড়ি ভাঙবে সেখানে রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে। HI এর মধ্যে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এখানে বন্ড লেন্থ সবচেয়ে বেশি, তাই HI এর মধ্যে বন্ধনটি সবচেয়ে সহজে ভেঙে যাবে, তাই রেট অফ রিঅ্যাকশন এক্ষেত্রে HI এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। কোন একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে যদি এই দুটি যৌগের মধ্যে পার্থক্য নিরূপণ করতে বলা হয়, তাহলে আমরা এখানে AgNO3 যোগ করব। AgNO3 এখানে ক্লোরিনটি রেজোনেন্সের মাধ্যমে আংশিক দ্বিবন্ধন জড়িত বা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার লাভ করেছে এই জায়গায়, তার জন্য এই সিএলটি সহজেই Cl- হিসেবে বেরিয়ে আসতে পারবে না, তাই এখানে কোনো রিঅ্যাকশন ঘটবে না। এখানে যদি আমরা AgNO3 দ্রবণ যোগ করি তাহলে এখান থেকে Cl- টি সহজেই বেরিয়ে আসবে। এখানে AgCl এর হোয়াইট পিপিটি বা কার্ডি হোয়াইট পিপিটি পড়বে, পদক্ষেপ তৈরি হবে, AgCl এর সাদা পদক্ষেপ তৈরি হবে। এখানে কয়েকটি ব্যাখ্যামূলক প্রশ্ন পড়তে পারে, যার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ইথাইল ক্লোরাইড এবং ক্লোরোবেনজিনের মধ্যে কার আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস সহজে ঘটবে এবং কেন? এদের মধ্যে কার আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস সহজে ঘটবে এবং কেন? এখানে উত্তর হবে এইটির আদ্র বিশ্লেষণ সহজে ঘটবে। ইথাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ সহজে ঘটবে কারণ ইথাইল ক্লোরাইডের মধ্যে Cl পরমাণুটি কার্বনের সঙ্গে এক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, তাই এই বন্ধনটি সহজে ভাঙা যায়, তাই Cl পরমাণু সহজে এখান থেকে বেরিয়ে এই যৌগের আদ্র বিশ্লেষণ ঘটাতে পারবে। কিন্তু এখানে Cl পরমাণু বেঞ্জিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সের মাধ্যমে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার বা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। এখানে Cl পরমাণুটি পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার বা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। এখানে Cl পরমাণু ক্লোরোবেনজিনের সঙ্গে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার লাভ করে, তাই এই বন্ধনটিকে সহজে ভাঙা যাবে না, তাই ক্লোরোবেনজিনের আদ্র বিশ্লেষণ সহজে ঘটে না। উত্তর হবে ইথাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ সহজেই ঘটবে, কিন্তু ক্লোরোবেনজিনের আদ্র বিশ্লেষণ সহজেই ঘটবে না। কয়েকটি যৌগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি সম্পর্কে তার ব্যবহার বা তার পরিবেশগত এবং শারীরবৃত্তীয় যে প্রভাব সেগুলি নিয়ে প্রশ্ন পড়তে পারে। যেমন একটি হলো ডিডিটি। ডিডিটি কি? ডিডিটির ব্যবহার কি বলতে পারে, বা ডিডিটির পরিবেশগত এবং শারীরবৃত্তীয় প্রভাব কি আছে এটি পড়তে পারে। ডিডিটি
এর সঙ্গে 2 অণু ক্লোরোবেনজিন, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে এখান থেকে এক অণু জলের অপসারণ হয়ে যায়, দিয়ে এই যৌগটি উৎপন্ন হয়। এরপর এই যৌগটি উৎপন্ন হয়। এই যৌগটি একবারে কেন লিখে দিলাম না, যদি আমি এই যৌগটি একবার লিখে দিই তাহলে অনেকে এটাকে মনে রাখতে পারবে না। যদি কেউ এখানের থেকে মনে রাখো যে কোথা থেকে এটি তৈরি হয়েছে, যে এক অণু ক্লোরাল এবং 2 অণু ক্লোরোবেনজিনের থেকে এক অণু জলের অপসারণের মাধ্যমে এটি তৈরি হয়েছে, তাহলে সহজেই মনে রাখতে পারবে। এটির নাম কি? ডিডিটি। ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো, দুটি ক্লোরিন আছে এখানে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো, কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড আছে তাই ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আচ্ছা, এটি আমরা ব্যবহার এবং এটি কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, কীটনাশক হিসেবে এটি ব্যবহৃত হয়। আর এটির শরীরবৃত্তীয় যে ব্যাড ইফেক্টস ইন হিউম্যান বডি বা পরিবেশের উপরে এর যে ব্যাড ইফেক্ট, এটি তৈরি করে রাখবো। আরেকটি কম্পাউন্ড সম্পর্কে এখানে পড়তে পারে সিএফসি। সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি কি? ক্লোরোফ্লুরোকার্বন, মানে যেসব যৌগে কার্বন আছে, ক্লোরিন আছে আর ফ্লুরিন আছে, যেমন এরকম হতে পারে CCl2F2 হতে পারে, CClF3 হতে পারে, CCl3F হতে পারে। এই যৌগগুলিকে একসঙ্গে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন্স। এদেরকে ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন্স বলা হয়। এই যৌগগুলি আগে রেফ্রিজারেটরের, পুরোনো দিনে রেফ্রিজারেটরের কুলেন্ট হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু এখন এদের ওজন হলে এদের ব্যাড ইফেক্টস এর জন্য এগুলিকে আর ব্যবহার করা হচ্ছে না। এখান থেকে সূর্যের আলোতে এর থেকে Cl ডট তৈরি হয়। এই Cl ডট আমাদের যে ওজোন স্তর আছে, সেই ওজোন স্তরে হোল তৈরি করে, ছিদ্র তৈরি করে, তার জন্য এগুলিকে বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে, ব্যবহার এদের বন্ধ করা হয়েছে। কিন্তু এদের ইফেক্ট আমাদের পড়তে পারে যে সিএফসি কি, এদের ইফেক্ট আমাদের পড়তে পারে সিএফসি কি, ক্লোরোফ্লুরোকার্বন, আর ডিডিটি কি, এগুলি পড়তে পারে। আরো দুটি যৌগ এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি হলো ক্লোরিটোন। ক্লোরিটোন, ক্লোরিটোন কি? এরকম একটি প্রশ্ন আসতে পারে, ক্লোরিটোন কি, এরকম একটি প্রশ্ন আসতে পারে, যেটি হলো ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটোনের বিক্রিয়া উৎপন্ন যৌগ হলো ক্লোরিটোন। এই ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটোনের বিক্রিয়া উৎপন্ন যৌগ এটি হলো ক্লোরিটোন। এটি ঘুমের ওষুধ হিসাবে কাজ করে। এই ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের বিক্রিয়া উৎপন্ন যৌগ ক্লোরিটোন, এটি ঘুমের ওষুধ হিসাবে কাজ করে। আরেকটি যৌগ হলো ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন বা নাইট্রোক্লোরোফর্ম। নাইট্রোক্লোরোফর্ম, ক্লোরোপিক্রিন বা নাইট্রোক্লোরোফর্ম কি? এটি পড়তে পারে, এটি হচ্ছে CHCl3 অর্থাৎ ক্লোরোফর্ম এবং নাইট্রিক অ্যাসিড এর বিক্রিয়া উৎপন্ন যৌগ CCl3NO2। ক্লোরোফর্ম এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন যৌগ CCl3, এটিকে বলা হচ্ছে ক্লোরোপিক্রিন বা নাইট্রোক্লোরোফর্ম। ক্লোরোপিক্রিন বা নাইট্রোক্লোরোফর্ম, এটি টিয়ার গ্যাসের সেল প্রস্তুতে ব্যবহৃত হয়। টিয়ার গ্যাসের সেল প্রস্তুতে, কাঁদানে গ্যাসের সেল প্রস্তুতে এটি ব্যবহৃত হয়। এখানে SN1 এবং SN2 বিক্রিয়ার হার বলতে পারে। SN1 বিক্রিয়ার হার
রেট অফ রিঅ্যাকশন কি হতে পারে SN1 এর ক্ষেত্রে রেট অফ রিঅ্যাকশন হবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, কারণ এক্ষেত্রে কার্বোকেটায়ন ইন্টারমিডিয়েটের মাধ্যমে রিঅ্যাকশনটি সংঘটিত হয়, তাই 3 ডিগ্রি কার্বোকেটায়নের রেট অফ রিঅ্যাকশন সবচেয়ে বেশি হবে, 3 ডিগ্রি কার্বোকেটায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে, তাই SN1 রিঅ্যাকশনের রেট অফ রিঅ্যাকশন হবে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক হয়, এই যে নিউক্লিওফাইল এসে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, সামনের দিকের থেকে X বা লিভিং গ্রুপটি বেরিয়ে যাবে, তার জন্য ব্যাক সাইডে যত স্টেরিক হিন্ড্রেন্স কম থাকবে তত SN2 রিঅ্যাকশনের রেট বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি হবে। এক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স 1 ডিগ্রিতে খুব কম, তার জন্য SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে 1 ডিগ্রি রেট বেশি হবে, তারপর 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি রেট সবচেয়ে কম হবে, বা প্র্যাকটিক্যালি 3 ডিগ্রির ক্ষেত্রে প্রায় কোনো রিঅ্যাকশন SN2 তে হয় না। আমরা এলিমিনেশন রিঅ্যাকশন যদি দেখি, এলিমিনেশন বা অপনয়ন বিক্রিয়া, এগুলি তো ছিল সাবস্টিটিউশন রিঅ্যাকশন SN1 and SN2। অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন যদি দেখি, সেক্ষেত্রে E1 এবং E2 উভয়ের ক্ষেত্রে E1 and E2 উভয়ের ক্ষেত্রেই 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি হবে। এলিমিনেশন বা অপনয়ন বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি রেট সবচেয়ে বেশি হবে, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি রেট সবচেয়ে কম হবে, সেটা E1 এই হোক কি E2 এই হোক, দুটোর ক্ষেত্রেই এলিমিনেশনের রেট একই, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ক্লোরোফর্মের সংরক্ষণের ক্ষেত্রে 2% ইথাইল অ্যালকোহল যোগ করা হয় কেন? ক্লোরোফর্মের সংরক্ষণের ক্ষেত্রে 2% ইথাইল অ্যালকোহল যোগ করা হয় কেন? ক্লোরোফর্ম পুরানো দিনে চেতনানাশক পদার্থ হিসেবে কাজ করত, এখন যদিও এর ব্যবহার নেই, কিন্তু বিভিন্ন সিনেমায় বা সিরিয়ালে তোমরা দেখে থাকবে যে কোনো কাউকে কিডন্যাপ করতে যাচ্ছে, তো ক্লোরোফর্ম মুখে একটা রুমালের মাধ্যমে ক্লোরোফর্ম মুখে দিয়ে দিল, তাহলে সে চেতনা তার নষ্ট হয়ে যাবে বা অর্থাৎ অজ্ঞান হয়ে যাবে, কিন্তু বাস্তবে এটা এরকম মোটেই নয় যে সঙ্গে সঙ্গে একদম মুখে দিয়ে দেওয়া মাত্র অজ্ঞান হয়ে যাচ্ছে, এটা মোটেই নয়। তো যাই হোক, এটা যেহেতু পুরোনো দিনে চেতনানাশক পদার্থ হিসাবে কাজ হতো, অজ্ঞান করার কাজে লাগতো, এর সঙ্গে কোনো বিষাক্ত পদার্থ উৎপন্ন হলে সমস্যা ছিল, তার জন্য ক্লোরোফর্মের সঙ্গে যদি সূর্যালোক পেয়ে যায় আর ওর সঙ্গে যদি O2 থাকে, তাহলে O2 এর সঙ্গে CH3 অর্থাৎ ক্লোরোফর্মের বিক্রিয়ায় অতি বিষাক্ত যৌগ ফসজিন, এই অতি বিষাক্ত যৌগ ফসজিন উৎপন্ন হতো। ক্লোরোফর্মের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া সানলাইট বা সূর্যালোকের উপস্থিতিতে ফসজিন উৎপন্ন হতো, এই ফসজিন অত্যন্ত বিষাক্ত, অতি বিষাক্ত যৌগ বলা হয় এটিকে। এটি যদি উৎপন্ন হয়ে যায় আর সেই ক্লোরোফর্ম দিয়ে যদি কোনো ব্যক্তিকে চেতনানাশের কাজে ব্যবহার করা হয়, এই ক্লোরোফর্ম যেটার মধ্যে এই ফসজিন গ্যাসটি মিশে আছে, সেটি দিয়ে কোনো ব্যক্তির যদি চেতনানাশ করা হয়, সেই ব্যক্তির প্রাণ যাওয়ারও সম্ভাবনা ছিল, সে প্রাণে মারা যেতে পারত। তার জন্য আগেকার দিনে এখানে ক্লোরোফর্মের নমুনাতে এই সংরক্ষণের ক্ষেত্রে 2% ইথাইল অ্যালকোহল যোগ করে রাখা হতো। ক্লোরোফর্মের সংরক্ষণের ক্ষেত্রে 2% ইথাইল অ্যালকোহল যোগ করে রাখা হতো, কারণ যদি কোনোভাবে ওখানে ফসজিন উৎপন্ন হয়েও যেত, তা এই ইথানলের সঙ্গে বিক্রিয়া করে ডাইইথাইল কার্বনেট, অবিষাক্ত ডাইইথাইল কার্বনেট এই যৌগ উৎপন্ন করতে। তাহলে এখানে যদি কোনোভাবে
ক্লোরোফর্মের মধ্যে ফসফিন উৎপন্ন হয়েও যেত, তা ওই মিশ্রণের মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা ইথানলের সঙ্গে বিক্রিয়া করে অবিষাক্ত ডাইইথাইল কার্বনেট উৎপন্ন করত, যেটি মানুষের আর কোনো ক্ষতি করতে পারতো না। তাই ক্লোরোফর্মের সঙ্গে ওর সংরক্ষণের সময় 2% ইথাইল অ্যালকোহল মিশিয়ে রাখা হতো। এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি হ্যালোএলকেন এবং হ্যালোএরিনস চ্যাপ্টারে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলিকে কভার করার। তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখো, আর ভিডিওর যে টপিকগুলি নিয়ে আমি আলোচনা করেছি এগুলিকে তোমরা ভালোভাবে রেডি করে নাও, তাহলে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে।